বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকে 2020-21 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ভূগোল প্রথম পত্রে সপ্তম অধ্যায় থেকে আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয় বলি। আমি ডক্টর মোহাম্মদ মনিরুল আলম, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, পাংশা সরকারি কলেজ। আজকে আমি সপ্তম অধ্যায়ের ভূগোল প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের সমুদ্রের তলদেশের ভূমিরূপ বিষয়ে আলোচনা করব। তো তার আগে তোমাদেরকে কিছু কথা বলতে চাই। পাংশা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগে আমরা 7 জন শিক্ষক কর্মরত রয়েছি। আমরা সবাই তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ভূগোল প্রথম এবং দ্বিতীয় পত্রের আমরা সবাই ক্লাস নিব। ইতিমধ্যে ক্লাস শুরু হয়েছে, কয়েকজন শিক্ষক ক্লাস নিয়েছেন। আমি আজকে প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের সমুদ্রের তলদেশের ভূমিরূপ সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমি একটু সমুদ্রের তলদেশের ভূমিরূপ বলতে কি বোঝায় সেটা আমি একটু আলোচনা করি। সমুদ্রের তলদেশের ভূমিরূপ অর্থাৎ রূপ মানে চেহারা, অর্থাৎ সমুদ্রের তলদেশের ভূমির যে চেহারা বা রূপ কেমন সেটা মূলত আলোচনা করব। যে স্থলভাগে যেমন বৈচিত্র্যময় ভূমিরূপ রয়েছে, সমুদ্রের তলদেশেও ঠিক অনুরূপভাবে আরো বৈচিত্র্যময় ভূমিরূপ রয়েছে। এটা সাধারণত আমরা সমুদ্রের উপকূলে গেলে আমরা দেখতে পাই না, কিন্তু সমুদ্রের থেকে যে পানি সেটা যদি উঠে ফেলা যায় তাহলে কিন্তু অনেক বৈচিত্র্যময় ভূমিরূপ দেখা যাবে। বিভিন্ন প্রযুক্তি ডিভাইস ব্যবহার করে যুগ যুগ ধরে সমুদ্র বিজ্ঞানীরা গবেষণা করে যে অনুসন্ধান করে যে ভূমিরূপ উদ্ধার করেছেন, উদ্ঘাটন করেছেন, সেটাকে মূলত আমি আজকে আলোচনা করব। তবে প্রধানত 7টি উল্লেখযোগ্য বা প্রধান সমুদ্রের তলের ভূমিরূপ আছে। যেমন প্রথমে হচ্ছে মহীসোপান। মহীসোপানকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তটদেশীয় অঞ্চল আর একটা হচ্ছে ঝিনুক অঞ্চল। এরপরে রয়েছে মহীসোপানের পরে রয়েছে মহীঢাল, তারপরে রয়েছে গভীর সমুদ্রের সমভূমি, সামুদ্রিক পাহাড়, সামুদ্রিক ঢিবি, তারপরে রয়েছে শৈলশিরা, গভীর সমুদ্রের খাত, গ্যাওট, তারপরে সমুদ্রের দ্বীপপুঞ্জ, শৈলশিরা প্রভৃতি। তো এই বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তোমরা সেটা মনোযোগ ধরে শুনবে এবং বাসায় প্র্যাকটিস করবে। তো চলো আমরা এখন সমুদ্রের তলদেশের যে প্রধান প্রধান ভূমিরূপ রয়েছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করি। আমরা প্রথমে মহীসোপান আলোচনা করব। তবে তার আগে আমাদের উপকূল কাকে বলে এটা আমরা একটু আলোচনা করে আসবো। যদিও উপকূল সমুদ্রের তলদেশের অংশ নয়, তবে বিষয়টি আমাদেরকে জেনে রাখা ভালো। প্রথমে আমরা বলি উপকূল রেখা কাকে বলে। উপকূল রেখা হচ্ছে স্থলভাগের শেষ এবং সমুদ্রের শুরু যে রেখাটা বা যে জায়গাটা আমরা বলতে পারি সেটাই হচ্ছে উপকূল রেখা। তো উপকূল রেখা এবং উপকূলীয় অঞ্চল বা উপকূল প্রায় একই অর্থে ব্যবহৃত হয়, তারপরও আমরা একটু আলোচনা করি। মূলত সমুদ্রের নিকটবর্তী স্থলভাগের যে অঞ্চল সেটাই হচ্ছে উপকূল। এখানে যদি আমরা একটা সংজ্ঞা আকারে বলি যে উপকূলের সমুদ্রের নিকটবর্তী যে অঞ্চল বিভিন্ন সামুদ্রিক প্রপঞ্চ দ্বারা সরাসরি প্রভাবিত হয় সেই অঞ্চলটাই হচ্ছে
উপকূলীয় অঞ্চল বা উপকূল। এখন সামুদ্রিক প্রপঞ্চ কি? প্রপঞ্চ হচ্ছে ইংরেজি শব্দ হচ্ছে ফিনোমেনা, বাংলা হচ্ছে প্রপঞ্চ। আর প্রপঞ্চ হচ্ছে মানুষ তার পঞ্চ ইন্দ্র দ্বারা যে বিষয়গুলো উপলব্ধি করতে পারে, অনুধাবন করতে পারে, সেটাই হচ্ছে প্রপঞ্চ। আর এখানে সামুদ্রিক প্রপঞ্চ হচ্ছে সমুদ্রের যে বিষয়গুলো আছে, যেগুলো মানুষ তার পঞ্চ ইন্দ্র দ্বারা উপলব্ধি করতে পারে, যার অস্তিত্ব টের পায়, সেটাই হচ্ছে সামুদ্রিক প্রপঞ্চ। যেমন সমুদ্রের পানির লবণাক্ততা, তারপরে ঢেউ, তারপরে জলোচ্ছ্বাস, সামুদ্রিক বায়ু, তারপরে জোয়ার ভাটা প্রভৃতি বিষয়। এই বিষয়গুলো স্থলভাগের যে অংশে সরাসরি প্রভাবিত করে, যে অঞ্চলকে বা প্রভাবিত হয়, সেটাই হচ্ছে উপকূলীয় অঞ্চল। তো আমরা এখানে যে আমরা যে একটা স্কেচ বা ডায়াগ্রাম অঙ্কন করেছি, এখানে আমরা যদি বলি যে উপকূলীয় অঞ্চল, কোন অঞ্চলটা উপকূলীয় অঞ্চল হবে, সেটা আমরা একটু দেখি। সেটা হলো যে এই 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 অঞ্চলটা হচ্ছে উপকূলীয় অঞ্চল, অর্থাৎ এটা স্থলভাগ, এটাই হচ্ছে উপকূলীয় অঞ্চল। তো এরপরে আমরা যদি আলোচনা করি যে মহীসোপান। মহীসোপান কাকে বলে? মহীসোপান হচ্ছে উপকূল রেখা থেকে সমুদ্রের দিকে যে অঞ্চলের গভীরতা সর্বোচ্চ 200 মিটার, সেই অঞ্চলটা হচ্ছে উপকূলীয় মহীসোপান। অর্থাৎ মহীসোপানের সমুদ্রের পানির গভীরতা সর্বোচ্চ হবে 200 মিটার। কোথা থেকে শুরু হবে? সেটা হচ্ছে উপকূল রেখা থেকে সমুদ্রের দিকে 200 মিটার গভীর যে পর্যন্ত এলাকা, সেটাই হচ্ছে মহীসোপান। অর্থাৎ আবার এখানে একটি বিষয় আছে যে এখানে ঢাল খুব মৃদু ঢাল যুক্ত হয়ে থাকে। এখানে ঢালের মাত্রা সাধারণত 1 ডিপি হয়ে থাকে, অর্থাৎ মৃদু ঢাল, অত্যন্ত মৃদু ঢাল এই এলাকায় আস্তে আস্তে সমুদ্রের দিকে নেমে যায়। সমুদ্রের দিকে যত যাবে তত গভীরতা বৃদ্ধি পেতে থাকবে। আর এই অঞ্চলের গভীরতা হচ্ছে সর্বোচ্চ হলো 200 মিটার। তো আমরা দেখতে পাচ্ছি এই এলাকা হচ্ছে মহীসোপান, 200 মিটার গভীর। আর এটা হচ্ছে উপকূল রেখা, অর্থাৎ এই এলাকা থেকে, এখান থেকে যে এই পর্যন্ত যে এলাকাটা আছে সমুদ্রের দিকে, সর্বোচ্চ যে গভীরতা, সেটা হচ্ছে 200 মিটার গভীর যে এলাকা, সেটা হচ্ছে মহীসোপান। এই মহীসোপানকে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে তটদেশীয় অঞ্চল, আরেকটা হচ্ছে ঝিনুক অঞ্চল। এখন প্রথমে আসি, তটদেশীয় অঞ্চল হচ্ছে জোয়ারের সময় যে পর্যন্ত পানি ওঠে এবং ভাটার সময় যেখানে পানি নেমে যায়, অর্থাৎ যে অঞ্চলে জোয়ার ভাটার পানি উঠানামা করে, সেটাই হচ্ছে, অর্থাৎ এই এলাকাটা হচ্ছে তটদেশীয় অঞ্চল। অর্থাৎ জোয়ারের সময় পানি এখানে আসে এবং ভাটার সময় এখানে নেমে যায়। অর্থাৎ মহীসোপানের যে অংশে জোয়ার ভাটার পানি ওঠানামা করে, সেটাই হচ্ছে তটদেশীয় অঞ্চল। আর তটদেশীয় অঞ্চলের পরে মহীসোপানের যে বাকি অংশ যে আছে, সেটা হচ্ছে ঝিনুক অঞ্চল। ঝিনুক অঞ্চল, এখানে সমুদ্রের যে মৎস্য আছে, শামুক, ঝিনুক সবই মূলত এই এলাকায় পাওয়া যায়, অধিকাংশ এলাকায় পাওয়া যায়। মহীসোপানের এই অংশে সামুদ্রিক মাছ, তারপরে শামুক, ঝিনুক, শ্যাওলা, বিভিন্ন ধরনের সামুদ্রিক যে উদ্ভিদ আছে এই এলাকায় প্রচুর পরিমাণে জন্মে থাকে। কারণ হচ্ছে আমরা জানি সূর্যের আলো 200 মিটার পর্যন্ত গভীরতা পর্যন্ত, পানির গভীরতা পর্যন্ত প্রবেশ করতে পারে। সুতরাং এই এলাকার
এই এলাকাটা মহীসোপানের এই এলাকাটা হচ্ছে সামুদ্রিক যে মাছ, তারপরে বীজ আছে, সবকিছু এলাকায় পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। সূর্যের আলো প্রবেশ করার কারণে এখানে সামুদ্রিক মাছের যে খাবার সেখানে এটা পাওয়া যায়। স্থলভাগ থেকে যে পলি যায় সেটাও এখানে সুযোগ থাকে। তো আমরা আহ, আমরা এখন যদি এটা লিখি, তো এটা হচ্ছে মহীসোপান। এই এলাকাটা হচ্ছে মহীসোপান। মহীসোপান। আর এখানে হলো, এটা হচ্ছে ঝিনুক অঞ্চল। এটা হলো তলদেশীয় অঞ্চল। আমরা এখানে দেখতে পাচ্ছি তলদেশীয় অঞ্চল। উপকূল। সমুদ্র সমতল। সমুদ্র সমতল হচ্ছে জোয়ারের সময় যে পানি উপরে ওঠে, ভাটার সময় নেমে যায়, এই জোয়ার ভাটার পানি যে ওঠানামা করে এর মধ্যবর্তী যে অংশ অর্থাৎ গড়। কারণ আমরা জানি জোয়ারের সময় পানি বৃদ্ধি পায়, ভাটার সময় নেমে যায়, কিন্তু এই ওঠানামার ফলে যে মধ্যবর্তী যে স্থান সেটাকে সাধারণত সমুদ্র সমতল ধরা হয়, ইংরেজিতে বলে সি লেভেল। তো এটা হচ্ছে এলাকাটা হচ্ছে সমুদ্র। আমরা যদি বলি এটা হচ্ছে সমুদ্র। আর হলো এটা হচ্ছে মহাদেশ। আচ্ছা, এরপরে আমরা আসি মহীসোপানের পরে হচ্ছে মহীঢাল। তবে মহীসোপান সম্পর্কে আরেকটু বলতে হয় যে মহীসোপান অর্থনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। এই মহীসোপান অঞ্চলে অনেক সামুদ্রিক মাছ, তারপরে উদ্ভিদ পাওয়া যায়, যা বিভিন্ন ওষুধ শিল্পের বা শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এবং এখানে অনেক খনিজ সম্পদ, তেল, গ্যাস প্রভৃতি পাওয়া যায়। তারপরে অনেক মূল্যবান খনিজ সম্পদ এই মহীসোপান এলাকায় যা পাওয়া যায়, যেটা উত্তোলন করে দেশের বিভিন্ন শিল্পে কাজে লাগানো যায় এবং দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করে। অর্থাৎ মহীসোপানের অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি। আর মহীসোপান হচ্ছে কেমন হবে, প্রশস্ত হবে না অপ্রশস্ত বা সংকীর্ণ হবে, সেটা নির্ভর করে যে এই উপকূল এলাকার ভূমিরূপ কেমন। যদি উপকূল এলাকায় ভূমিরূপ যদি সমভূমি থাকে তাহলে মহীসোপান প্রশস্ত হবে। আর উপকূল এলাকায় যদি পাহাড় পর্বত থাকে তাহলে সাধারণত দেখা যায় যে মহীসোপান এলাকা সংকীর্ণ বা প্রশস্ততা কম হয়ে থাকে। আচ্ছা, এরপরে আমরা আসি মহীঢাল। মহীসোপানের পরে হচ্ছে মহীঢাল। মহীসোপানের পরে হলো মহীঢাল। মহীঢাল মহীঢালকে আমরা বলতে পারি যে মহীসোপানের পর থেকে অর্থাৎ 200 মিটার, 201 বা 200 মিটার পর থেকে গভীর সমুদ্রের তলদেশ পর্যন্ত, অর্থাৎ সমুদ্রের তলদেশে যে সমভূমি রয়েছে সেই পর্যন্ত যে এলাকা সেটাই হচ্ছে মহীঢাল। মহীঢালের ঢাল খুব বেশি হয়ে থাকে, অর্থাৎ খাড়া ঢাল যুক্ত হয়ে থাকে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আর সাধারণত
200 থেকে 3600 মিটার পর্যন্ত এই মহীঢাল হয়ে থাকে। তাহলে আমরা কি বুঝলাম যে মহীঢাল হচ্ছে মহীসোপানের পর থেকে সমুদ্রের দিকে, অর্থাৎ সমুদ্রের গভীর সমুদ্রের যে তলদেশ রয়েছে সে পর্যন্ত যে খাড়া ঢাল বিশিষ্ট যে ভূভাগ আছে সেটাই হচ্ছে মহীঢাল। আর মহীসোপান কথাটা আসছে হচ্ছে মহাদেশ থেকে। মহাদেশ থেকে মহি আর সোপান মানে ঢাল, যে তাক বা ঢাল এটা বোঝায়। আর তো মোটামুটি ভাবে আমরা মহীসোপান এবং মহীঢাল সম্পর্কে বুঝতে পারছি। আমরা এখন আলোচনা করব গভীর সমুদ্রের সমভূমি। গভীর সমুদ্রের সমভূমি হচ্ছে সমুদ্রের তলদেশে মোটামুটি ভাবে যে সমতল এলাকা রয়েছে সেটা হচ্ছে গভীর সমুদ্রের তলদেশের সমভূমি। আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি যে সমুদ্রের তলদেশ এই এলাকাটা মোটামুটি ভাবে সমতল। এটা হচ্ছে গভীর সমুদ্রের তলদেশে বিস্তীর্ণ যে সমভূমি, মোটামুটি যে সমতল এলাকা রয়েছে সেটাই হচ্ছে গভীর সমুদ্রের তলদেশের সমভূমি নামে পরিচিত। তবে এই এলাকায় স্থলভাগ থেকে বিভিন্ন নদ নদীর মাধ্যমে যে পলি সমুদ্রে পতিত হয় সেটা ধীরে ধীরে সমুদ্রের এই অংশেই সঞ্চিত হয় এবং সঞ্চিত হয়ে মোটামুটি ভাবে এটাকে সমতল সমভূমিতে পরিণত করে। সমুদ্রের সমতল থেকে এই এলাকার গভীরতা প্রায় 4000 মিটারেরও বেশি হতে পারে। এটা সমুদ্রের গভীরতার উপর নির্ভর করে যে এই এলাকাটা কত গভীরে রয়েছে। এখানে সমুদ্রের থেকে যে স্থলতলানি রয়েছে, সামুদ্রিক যে তলানি, বিভিন্ন উৎস থেকে যে তলানি রয়েছে, বহির্বিশ্ব থেকে যে তলানি সমুদ্রে পতিত হয় উল্কাপিণ্ডের মাধ্যমে, স্থলভাগের হিমবাহের মাধ্যমে, নদ নদীর মাধ্যমে, সব যে পলি বা যে তলানি সেটা সমুদ্রের এই অংশেই একসময় সঞ্চিত হয় এবং সঞ্চিত হয়েই এই এলাকাকে সমভূমিতে পরিণত করে। তো এরপরে আসছে হচ্ছে সামুদ্রিক পাহাড়। সামুদ্রিক পাহাড় সমুদ্রের তলদেশে যে সমভূমি রয়েছে সেই অংশে মাঝে মাঝে উঁচু ঢিবির মতো পাহাড় সৃষ্টি হয়। এটা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়। ভূ আন্দোলন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, বিভিন্ন কারণে সমুদ্রের তলদেশে এরকম পাহাড়ের সৃষ্টি হয়, যেগুলো সামুদ্রিক পাহাড় নামে পরিচিত। ঠিক স্থলভাগে যেমন পাহাড় রয়েছে, সমুদ্রের তলদেশেও এরকম পাহাড় রয়েছে যেগুলো সামুদ্রিক পাহাড় নামে পরিচিত। এরপর হচ্ছে সমুদ্রের তলদেশে সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি ভূমিরূপ, সেটা হচ্ছে শৈলশিরা। শৈলশিরা অনেকটা স্থলভাগের যে পর্বত রয়েছে ঠিক এরকমই পর্বত শ্রেণী রয়েছে, ঠিক এরকমই বলা যায়। তবে সমুদ্রের তলদেশে সেটি নাম হচ্ছে শৈলশিরা। এটার উৎপত্তি আমরা এখানে যেতে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে শৈলশিরা। এই এলাকাটা হচ্ছে যে উঁচু ভূমি, এটা হচ্ছে শৈলশিরা। এই শৈলশিরাটা উৎপত্তি হলো পৃথিবীর অভ্যন্তর থেকে উত্তপ্ত লাভা যখন বেরিয়ে আসে এবং সেটা সঞ্চিত হয়ে হয়ে এরকম ধরনের ভূমিরূপের সৃষ্টি করে। যেমন আটলান্টিক মহাসাগরের তলদেশের যে ফাটল দিয়ে তার নিজস্ব আকৃতি অর্থাৎ এস আকৃতির শৈলশিরা সৃষ্টি হয়েছে, যেটা মধ্য আটলান্টিক শৈলশিরা নামে পরিচিত। তবে এটি মনে রাখতে হবে যে শৈলশিরা যদি কোনো সঞ্চিত হয়ে একসময় স্থলভাগের উপরে সমুদ্র সমতল অর্থাৎ সমুদ্রের পৃষ্ঠের উপরে চলে আসে, তাহলে কিন্তু সেটা শৈলশিরা থাকবে না। অবশ্যই শৈলশিরাকে ডুবন্ত অবস্থায় থাকতে হবে। যদি
সমুদ্রের সমতল থেকে উপরে উঠে আসে, তবে সেটা দ্বীপ হয়ে যাবে, তখন সেটা শৈলশিরা আর থাকবে না। তো আরেকটি সমুদ্রের তলদেশের অন্যতম আরেকটি ভূমিরূপ হলো খাত, সামুদ্রিক খাত। এই সামুদ্রিক খাত হচ্ছে সমুদ্রের তলদেশে সমভূমি থেকে যে গর্তের সৃষ্টি হয় সেটাই মূলত সামুদ্রিক খাত নামে পরিচিত। ইংরেজিতে বলা হচ্ছে ডিপ। আমরা জানি বিশ্ব সমুদ্রে সব থেকে গভীরতম যে স্থান সেটি হচ্ছে মেরিয়ানা খাত। মেরিয়ানা খাত হচ্ছে প্রশান্ত মহাসাগরে অবস্থিত, যা গভীরতা প্রায় 11 কিলোমিটার। এছাড়া উল্লেখযোগ্য আরো কিছু খাত রয়েছে, যেমন জাপান খাত, তারপরে কার্মাটিক খাত, তারপরে হচ্ছে আটলান্টিক মহাসাগরে রয়েছে রোমান্স খাত, পোর্টোরিকো খাত, সাউথ স্যান্ডউইচ খাত, ভারত মহাসাগরে রয়েছে সুন্ডা খাত। এরকম অনেক খাত রয়েছে, সামুদ্রিক খাত রয়েছে। তবে সামুদ্রিক খাতের সংখ্যা সব থেকে প্রশান্ত মহাসাগরে বেশি। এরপর হচ্ছে দ্বীপ, দ্বীপ আইল্যান্ড। এটা হচ্ছে সমুদ্রের তলদেশে লাভা বা বিভিন্ন ধরনের উৎকলিত লাভা সঞ্চিত হয়ে বা পলি সঞ্চিত হয়ে বিভিন্ন প্রাকৃতিক উপায়ে যে দ্বীপের সৃষ্টি হয়, প্রবাল কীট সঞ্চিত হয়ে, তখন যখন সেটা সমুদ্রের সমতলের উপরে উত্থিত হয়, তখন সেটা দ্বীপ নামে পরিচিত। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে দ্বীপ। এছাড়া সমুদ্রের তলদেশে আরেকটি গুরুত্বপূর্ণ যে ভূমিরূপ রয়েছে সেটা হচ্ছে গেওট। গেওট হচ্ছে অনেকটা পাহাড়ের ন্যায়, এবং সেটা অবশ্যই পাহাড়ের পাহাড়ের টপটা, এখানে আমরা দেখছি পাহাড়ের যে টপটা এটা অনেকটা সোচালো বা সুচালু, বা এটার টপটা হচ্ছে ঢালযুক্ত, ফ্ল্যাট না। কিন্তু এই গেওট যেটা আমরা এখানে দেখবো, যে যদি পাহাড়ের যদি টপটা অনেকটা স্থলভাগে যে মালভূমির ন্যায় হয়, তবে সেটাকে বলা হচ্ছে গেওট। তো আমরা এখন এই যে চিত্রগুলো আমরা দেখছি, আমরা একটু একটু লিখি যে এখানে এটা হলো সামুদ্রিক আমরা এখানে দেখতে পারি সামুদ্রিক সমভূমি। এটা সামুদ্রিক সমভূমি। এরপর আসছে হলো পাহাড়। পাহাড় পাহাড় তারপরে হচ্ছে শৈলশিরা। এরপর হচ্ছে সামুদ্রিক খাত। এরপর হচ্ছে গেওট।
হচ্ছে দ্বীপ। আমরা এটা হচ্ছে দ্বীপ, আমরা এগুলো দেখি। এটা হলো ষোলশিরা, এটা হচ্ছে সামুদ্রিক পাহাড়, আর এটা হলো দ্বীপ। সামুদ্রিক যে দ্বীপ, সমুদ্রের ভিতরে অনেক দ্বীপ থাকে, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় আমরা যে আগে আলোচনা করেছি সেটা হলো মহীঢাল এবং মহীসোপান। এলাকা হচ্ছে মহীসোপান, আর এখানে হচ্ছে মহীঢাল। এরপরে সমুদ্র, সমতল, তো মোটামুটি ভাবে আমরা সমুদ্রের তলদেশ আমরা চিত্রের মাধ্যমে আমরা দেখলাম, এবং আশা করি এগুলো আমরা এখন বুঝতে পেরেছি এবং তোমরা এটা বর্ণনা দিতে পারবে। আমরা এতক্ষণ সমুদ্রের তলদেশের প্রধান প্রধান যে ভূমিরূপ রয়েছে সেটি আমরা আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা আমাদের কাছে যোগাযোগ করো মোবাইলের মাধ্যমে, এবং আমাদের যে ভিডিওটা ফেসবুক বা ইউটিউবে দেওয়া থাকবে সেটা তোমরা বারবার দেখো, তাহলে তোমরা যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা বুঝতে পারবে। তো এখন আমি কিছু তো কথা তোমাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে তোমরা জানো সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও করোনাকালীন যে সংকট, যে মহামারী দুর্যোগ সেটা অতিক্রম করছে। আর সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছে, তবে অনলাইনে ক্লাস চালু রেখেছেন। এটা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে ছাত্রছাত্রীদের যাতে ক্ষতি না হয়, বাসায় থেকে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে, এই জন্য অনলাইন ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা সেই নির্দেশ মোতাবেক, সেই নির্দেশ পালন করার জন্য আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। তোমরা এটা আমাদের যে ক্লাসগুলো ছাড়া নিবেন সেটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে। পাশাপাশি তোমাদের আরো কিছু কথা বলতে হয় যে করোনাকালীন সময় নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য, সমাজকে সুরক্ষার জন্য আমরা অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করব। যদি একান্তই বাইরে যেতে হয় তাহলে আমরা মাস্ক ব্যবহার করব, এবং ঘন ঘন সাবান দিয়ে বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমরা হাত পরিষ্কার করব। পাশাপাশি পাংশা সরকারি কলেজে যে নির্দেশনা আছে সেই নির্দেশনা মোতাবেক তোমরা চলবে। সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবে, অন্যদেরকে বিরত রাখার জন্য উৎসাহিত করবে, যাতে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে পারি, পাংশা সরকারি কলেজের মুখ উজ্জ্বল করতে পারি। সেইভাবেই তোমরা চলাচল করবে। তোমাদের কাছে এই প্রত্যাশা রেখে আজকের মতো অনলাইন ক্লাস শেষ করছি। আগামী ক্লাস দেখার জন্য তোমাদেরকে সবাইকে বলা হচ্ছে। তোমরা ভালো থাকবে। তোমাদের জন্য সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।